নমস্কার। আজ যার সাক্ষাৎকার আপনারা শুনতে পারবেন এই মুহূর্তে, যিনি বিতর্কের কেন্দ্রে আছেন, পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে। অভয়া কাণ্ডে যার নাম জড়িয়েছে, এবং অভয়ার বাবা মা বলছেন সোমনাথ দে নাকি এই যে দ্বিতীয়বার ময়নাতদন্ত না করে দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার উনি পুরস্কার পেয়েছেন। সত্যি কি তাই? কি বলছেন সোমনাথ দে? আমরা সরাসরি সোমনাথ দের সঙ্গেই কথা বলেছিলাম। আপনারা শুনুন ঠিক কি বললেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। আচ্ছা, সোমনাথ বাবু, আপনি পুরসভার চেয়ারম্যান হওয়ার পরই একটা কন্ট্রোভার্সি সামনে চলে এসছে, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে অভয়ার বাবা মা বলছেন সরাসরি যে আপনি প্রাইজ পোস্টিং পেয়েছেন। আপনি কিভাবে দেখছেন এটা? আমি এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের জন্য কিছু করা। কারণ ওনার পরিবারটা হচ্ছে আমার যে ওয়ার্ডে আমি কাউন্সিলর এবং যে পাড়ায় আমার বাড়ি, সেই পাড়াতেই ওনারা থাকতেন এবং ছোটবেলার থেকে রিলেশন। এবং অভয় যেদিনকে মারা যায় প্রথম আমি মিডিয়ার মারফতে জানতে পারি, কিন্তু আমি ট্রেস আউট করতে পারিনি কোথায়। এবং ওর বাবা 1:29 আমাকে ফোন করে, তখন আমি রক্তদান শিবিরে ছিলাম। তারপরে প্রথম ফোন ধরতে পারিনি, দ্বিতীয় ফোনে আবার ফোন, যে শঙ্কুদা আপনি যেখানে থাকুন অবিলম্বে আসুন, আমার মেয়ে মারা গেছে আর কি করে। তারপরে আমি বাড়ি যাই, গিয়ে একটু নিজেকে ধাতস্থ করি, করে আমি সঙ্গে সঙ্গে ছুটি এবং মাননীয় বিধায়ক সাহেব বলেন যে তুই কোথায় যাবি, হসপিটালে যাবি? আমার হ্যাঁ বলো, তাহলে আমি যাবো, একসাথে যাই। এই রওনা দিলাম 3:30-4টে নাগাদ, আমরা গিয়ে পৌঁছালাম হচ্ছে এই 4টে নাগাদ গিয়ে পৌঁছালাম, 3-3:30 রওনা দিয়ে। তারপরে তো পরিবারটার পাশে আমরা ছিলাম। আর তো আমাদের কোনো ফাংশন নেই, যা ফাংশন ওখানে ডাক্তারবাবুরা ছিলেন, তারাই ডিসিশন নিয়েছেন, স্টুডেন্ট ইউনিয়ন ছিলেন, ডিসিশন নিয়েছেন। না, কিন্তু আপনি বলছেন ধরুন সেই পরিবার আপনাকে ডাকলো বহুদিনের পরিচিতি বা তার জন্য, সোমনাথ বাবু, কিন্তু তারপর ওনারা যেটা বলছেন যে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট আপনারা ময়নাতদন্তটা করতে দেননি, সেটা আপনারা চাপ দিয়েছেন। আমাদের কোনো ব্যাপার নেই, ময়নাতদন্ত উনি যদি করতে চাইতেন প্রশাসন করতো, আমি কেন করতে দেবো? কারণ ওখানে উনি তো বারবার বলছিলেন, উনি থানায় গিয়ে পর্যন্ত বলেছিলেন। সেটা তো আমার থানায় যদি গিয়ে বলে থাকেন তার তো লিখিত থাকবে, তার তো আমি জানি না, আমি তো থানায় ছিলাম না। বা আমি জানি না, সেটা তো থানার অফিসাররা বলতে পারবে যে উনি কি চেয়েছিলেন। সেকেন্ড হচ্ছে যে ফার্স্ট যে ময়নাতদন্তটা হয় সেটা শিয়ালদা কোর্টের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে, এবং তাতে জুনিয়র ডাক্তাররা এবং বাড়ির প্রতিনিধি হিসেবে মানস দেব বলে একজন ছিল। তখন তো আমরা পৌঁছাইনি, তার আগে কাগজপত্র সব রেডি হয়ে গিয়ে ফাইনাল স্টেজে চলে গেছিল। আমরা তো পরে পৌঁছেছি। আমরা পরিবারের পাশে ছিলাম। উনি ময়নাতদন্ত যদি চেয়ে থাকতেন তাহলে সেটা তো পুলিশ প্রশাসনকে বলতেন বা হসপিটালকে বলতেন, তাহলে হসপিটাল নিশ্চয়ই তার ব্যবস্থা করতে। এটা তো আমার ক্ষমতা নাই, ওনারা আমার ক্ষমতা না। ওনারা বলেছে, তা সত্ত্বেও প্রথমত এই একটা প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, ধরুন ওনারা যখন থানায় ছিলেন তখন আপনি এবং বিধায়ক গ্রিন করিডোর করে বডিটা নিয়ে এসেছেন ওনাদের না জানিয়ে। আমি তো বডি নিয়ে আসিনি, বডি নিয়ে এসছে পুলিশ প্রশাসন নিয়ে এসছে। ডিসি নর্থ ছিলেন তখন অভিষেক গুপ্তা, তাদের নেতৃত্বে 7 পুলিশ দিয়ে গার্ড করে বডি নিয়ে এসছে, এবং ওর মা পোস্টমর্টম হওয়ার পর বডি রিসিভ করেছে ওর মা। এবং যার ফলে এটা তো আমাদের ব্যাপার না, আমরা তো বডি নিয়ে আসিনি। এই পরিস্থিতিতে বডি আমি নিয়ে আসবো কোথা থেকে? আমার ক্ষমতা আছে বডি নিয়ে আসার। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে, লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, আমরা তাদের পরিবারের পাশে ছিলাম, এইটুকুই আমাদের কর্তব্য। আজকে যদি কেউ বিপদে পড়ে কাউন্সিলরকে ডাকে যে দাদা আমার এই প্রবলেম হয়েছে, আপনি আসবেন না, সঙ্গে সঙ্গে ছুটবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আর বাড়িতে বডি নিয়ে আসার পরে সমস্ত মিডিয়া ওখানে ছিল। ওনারা তো অনেক পরে এসেছেন, ওনারা তো বডি আসার অনেক পরে সেখানে এসেছিলেন। হ্যাঁ, ওরা একসাথেই রওনা দিয়েছিল, বডির সাথে একসাথেই রওনা দিয়েছিল। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে মধ্যিখানে মীনাক্ষী বডিটাকে আটকে দিয়েছিল সিপিএম পার্টির, যার ফলে ওই জায়গাটাই ব্রেক হয়ে যায় এবং গাড়ি বেরিয়ে যায়। ওর বাবা মা পরে রওনা দেয়, এবং যখন রওনা দেয় তখন আমার সাথে ওর বাবার সাথে বহুবার কথা হয়েছে। ওর বাবা আমাকে বারবার বলেছে আমি টালা ব্রিজে আছি, তারপরে রবীন্দ্র ভারতীর সামনে আছি, আমি আসছি, জ্যামে পড়ে গেছি, আমার সাথে কথা হয়েছে। এবং বডি বাড়িতে আসার পরে প্রায় নিয়ার 1 থেকে 1.5 ঘন্টা বাড়ির সামনে বডি ছিল, এবং ওর মা বাবা আসার পরে বডি ওপরে নিয়ে যায় ওর মা মেয়ের ঘরে, ওখানেও প্রায় 1 ঘন্টার ওপর বডি ছিল সেখানে সঙ্গে। হ্যাঁ, সেখানে ছিল, এবং অল পলিটিক্যাল পার্টির লিডাররা ওখানে উপস্থিত ছিলেন, এবং সমস্ত মিডিয়া গ্রুপও ওখানে উপস্থিত ছিল। সেখানে এই যে যখন বলা হচ্ছে অভিষেক গুপ্ত যখন টাকার অফার দিয়েছিল আপনি সামনে ছিলেন?
না না না, আমরা ছিলাম না, আমরা তখন বাইরে ছিলাম। আমরা তখন তার থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে একটা চায়ের দোকানে বসেছিলাম। হুম কারণ তার মেয়েকে নিয়ে তার মা উপরে গেছে, আমরা কেউ ঢুকিনি ওখানে। ওখানে বা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোকজন এনসেন ছিল, হুম আমরা কেউ ছিলাম না। আর কি এই টাকা অতএব পয়সা এগুলো আমরা বলতে কখন পারবো না, জানলে এগুলো বলতে পারবো না দাদা, হ্যাঁ এগুলো বলতে পারবো না আমি। হুম আমাদের কাজ হচ্ছে পাড়া প্রতিবেশী হিসাবে পাশে ছিলাম। বর্তমানে উনি যেটা বলছে সেটা 9 মাস পর 10 মাস পর আজকে এই ধরনের কথা বলছেন, তাহলে তো এটা সিবিআই যে প্রথম যে ওনাদের বাড়িতে এসেছিল 15 আগস্ট, তখনও তো উনি এই ধরনের কথা বলেননি। উনি যে লিখিত সিবিআই কে জমা দিয়েছেন যেটা ফার্স্ট, তাতেও এইসব ধরনের কোনো কথা নেই। হুম আর পোস্টমর্টম যদি করতে চাইতেন দ্বিতীয় পোস্টমর্টম, তাহলে তো বডি ওপরে ছিল যখন আর 1 ঘন্টার ওপরে, তখন তো দরজা বন্ধ করেই বলতে পারতো আমি বডি ছাড়বো না, আমি দ্বিতীয় পোস্টমর্টম করতে চাই। এটা হয়তো ওনাদের তখন সেগুলো তো মাথা ঠিক ছিল না, কিন্তু উনি বারবার করে বলছেন দ্বিতীয় পোস্টমর্টম উনি করতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারবো না, এটা আমাদের সাথে কোনো কথা হয়নি এবং আমাদেরকে কোনো একবারে বলেনি। আরেকটা আর সেকেন্ড থিং হচ্ছে তার বাড়ির প্রতিনিধি ছিলেন ওখানে উপস্থিত পোস্টমর্টমে, এবং জুনিয়র ডাক্তারদের উপস্থিত ছিল, এবং ওনাদের নিয়ম অনুযায়ী শিয়ালদা কোর্টের ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, এবং এনআরএস হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার একজন মহিলা ডাক্তার উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে পোস্টমর্টম হয়েছে। অতএব তারা যদি হয় তাহলে তো পোস্টমর্টম ভুল, তাহলে তারা রিপোর্ট দিল কি করে? এবং পোস্টমর্টমকে তো অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট যে হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট ঠিক আছে। অতএব এটা আমি বলতে পারবো না, এগুলো বিতর্কিত বিষয়, আমি বলতে পারবো না। আরেকটা যেটা ধরুন অভিযোগ আসছে যে যে সার্টিফিকেট যে শ্মশান ঘাটে সেখানেও হ্যাঁ। আপনি সই করেছেন, আপনার নাম আছে না, আর আমি একজন- কোনো আপনি তো সাংবাদিকতা করেন, হুম। কোথায় আমার সই আছে বলুন তো? আমি সই করেছি। সঞ্জীব মুখার্জির নাম আছে। সঞ্জীব মুখার্জি সই করেছে, তার বাবার নির্দেশে সঞ্জীব মুখার্জি সই, আমি কোথায় সই করেছি? যে আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন, ধরুন এতদিন তো হয়ে গেল, না আপনি দেখুন, কি- এটা অভয়া মারা গেছে, এটা আমাদের কাছে দুঃখের, কারণ আমার মেয়ের বয়সী তিনি, হ্যাঁ। এবং তার পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ তার মেয়েকে সমস্ত সার্টিফিকেট করে দেওয়া, তার মেয়েকে গিয়ে সংবর্ধনা দেওয়া, এবং তার মেয়ে ডাক্তারিতে চান্স পাওয়ার পর ডোমিসিয়াল সার্টিফিকেট এসডিও কে দিয়ে করে দেওয়া, সবটাই আমার করে দেওয়া। হুম এবং তার বাবাকে সেলফ হেল্প গ্রুপের মেম্বারে ঢুকিয়ে দিয়ে জামা কাপড়ের যে কাজকর্ম সেগুলো করে দেওয়া, তার পেমেন্ট বার করে দেওয়া, সবটাই আমার করা। হুম যার ফলে তো পরিবারের সাথে আমরা ছিলাম। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্য কোনো রাজনৈতিক দলের মদতে তারা চলছে, তাদের বক্তব্যই তিনি বলছেন। আপনাকে কি এই যে ওনাদের যে অভিযোগ তার ভিত্তিতে সিবিআই কোনো সময় ডেকেছিল? না এখনো যেমন আমরা দেখেছিলাম বিধায়ককে ডেকেছিল, তার না, যে না, স্টেটমেন্ট না। দিয়েছে, না আপনাকে এখনো পর্যন্ত কোনো সময় ডাকা হয়নি। না না কিন্তু যে রায়ের কপি আছে সেই রায়ের কপিতে আপনার আর কি ওই কপির মধ্যে নাম উল্লেখ আছে অভিযোগ হুম। হিসাবে, সেটা জানেন? এই রায়ের কপিতে আপনার নাম উল্লেখ আছে যে যারা ঠিক আছে। এই যে শিয়ালদা হাইকোর্টের যে রায়ের কপি সেখানে হ্যাঁ। অভিযোগ হচ্ছে যে আপনারা তথ্য প্রমাণ লোপাট করেছেন, অভিযোগ আকারে আছে। তো তথ্য প্রমাণ আমাদের কোথা থেকে থাকবে? আমি কি হসপিটালে ছিলাম নাকি যে তথ্য প্রমাণ আমার হাতে থাকবে? না তথ্য প্রমাণ মানে আর কি বডিটার কথাই বলা হয়তো, ওটাই তো সব থেকে বড় প্রমাণ। বডি তো তার মা নিয়ে গেছে শ্মশানে, তার মা দাহ করেছে। হুম। তার মা সমস্ত রকম হিন্দু সংস্কার অনুযায়ী সমস্ত কাজকর্ম তার মা বাবা তার কাকা কাকিমার উপস্থিতিতে তারা করেছে। হুম। এবং মুখাগ্নি থেকে শুরু করে চাল কলা দেওয়া, তার চন্দন কাঠ দেওয়া, সবটাই তারা করেছে। এবং লাস্ট তারা অস্থিও তার মা এবং বাবা গিয়ে গঙ্গায় ভাসিয়েছে। হুম। আমরা কোথায় করলাম? হ্যাঁ, আপনি এমনি ধরুন আপনার এত কাছ থেকে মেয়েটাকে দেখেছিলেন বা ওখানে সেদিন ছিলেন, কিন্তু আপনাকে কোনো সময় মনে হয়েছে যে এইটা ধরুন তারপরে এই মধ্যে দিয়ে আপনি গিয়েছেন যে এটা একা একটা ছেলের পক্ষে করা সম্ভব, সঞ্জয়ের পক্ষে কিভাবে এটা দেখেন? আমি বলতে পারবো না। এটা তদন্ত যেহেতু বিচার প্রক্রিয়া রয়েছে, তদন্ত করছে, আমি বলতে পারবো না। এটা যারা তদন্ত করছে তারা বলতে পারবে, হুম। কারণ এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। হ্যাঁ। যারা তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, সিবিআই এটা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। হুম। কারণ হচ্ছে আমরা এটার সঙ্গে তো কোনোভাবে যুক্ত না, আমরা পাড়া প্রতিবেশী, একজন কাউন্সিলর। এবার যদি আমাকে ডেকেছে, আমি যদি না যেতাম, বলতো কাউন্সিলরকে ডাকলাম, কাউন্সিলর একবারও বিপদের দিনে পাশে এসে দাঁড়ালো না। হুম। এই যে যেমন আপনাকে একটু আগে বললাম যে আমার বন্ধুর মামা সোদপুর ব্রিজে উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে, পড়ে গিয়ে হার্ট ফেল করেছে, পুলিশের পক্ষ থেকে তাকে সাগর ধরতে নিয়ে গেছে, এবার আমাকে ফোন করেছে যাওয়ার জন্য। হুম। এবার যদি যাই তাহলে এবার ডেকেছে, আমি যাচ্ছি, তো এটা তো আমাদের কি করণীয় আছে বলেন? যদি না যাই বলবো এরকম বন্ধুকে না, না, ডাকলাম, একবারে এলো না, সেই পর্যন্ত তো কোনো করণীয় নেই, আপনি নিশ্চয়ই তাহলে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, এবার বডি তো চলে যাচ্ছে আন্ডার কাস্টোডি অফ পুলিশ,
হ্যাঁ এবার তো বডি পুলিশের আন্ডারে চলে গেল, এবার বডি পুলিশ পোস্টমর্টম করবে, বডি তাকে হ্যান্ড ওভার করবে, বাড়ির লোককে বডি নিয়ে আসবে। হুম, তো এটা আমাদের কিছু করণীয় নেই। আর এই বডির ক্ষেত্রে তো ডাইরেক্টলি ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী, 7 জন পুলিশ দিয়ে সেটাই এবং আরজি এবং পুলিশের পক্ষ থেকেই ডেড বডি গাড়ি ঠিক করেছে, সেখানেই সেই হুম। গাড়িতে করেই বডি এসছে। আমাদের তো কোনো কিছু করণীয় নেই। সেটাই প্রশ্ন, তো সেটাই যে একদম আর কি দেহ পোড়ানোর জন্য কেন এই তৎপরতা, সেই প্রশ্নই তো ধরুন সিবিআই এর এতেও আসছে বারবার করে, সেটাই জিজ্ঞাসার সামনে আসছে যে আর 5টা কেসে তো সেটা হয় না, এবং বলা হচ্ছে যে শ্মশানে আরো বডি পড়েছিল সেটাকে বাদ না দিয়ে না, শ্মশানে একটা বডি পড়েছিল, হুম কিন্তু সেই বডিটা যেহেতু এটা এই ঘটনা, এই কেস এবং এত লোক সেদিনকে শ্মশানে উপস্থিত ছিল, হুম সেই জন্য এটাকে কনসিডার করা হয়েছে। এবং যে কেসটা শ্মশানে ছিল, যে বডিটা, তারা নিজেরাই এটাকে স্যাক্রিফাইস করেছে যে না, আগে এই কেসটা হোক। হ্যাঁ আচ্ছা এরকম এগুলো কি হয়েছে? দেখুন স্যার, আমি একটা কথা বলি, হ্যাঁ, বলুন। পোস্টমর্টমের ক্ষেত্রে হুম সবসময় ফার্স্ট প্রেফারেন্স শ্মশান ঘাটে দেয়, এটা সবার ক্ষেত্রে হয়। হুম তার কদিন আগে 21শে জুলাই আমার এক ভাই মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, সৌমব্রত দে, তার ক্ষেত্রেও একই হয়েছে। বডি হুম আমরা নিয়ে গিয়ে শ্মশানে গেছি এবং ফার্স্ট অন্য বডি ছিল, কিন্তু ওটাকে আগে দাহ করেছে। হুম এগুলো হচ্ছে যে সিম্প্যাথিক ক্ষেত্রে এগুলো করে থাকে জেনারেলি শ্মশানে, যে একটা হুম পোস্টমর্টমের বডি রাত্রিবেলা মারা গেছে, সারাদিন ধরে বডিটা রয়েছে, অতএব এটাকে ফার্স্ট করে দেওয়া হোক। এক্ষেত্রে সবাই স্যাক্রিফাইস করে, এর হুম মধ্যে কোনো রকম তঞ্চকতা নেই। হুম। কিন্তু আপনি যখন এখন ফিরে তাকান, আপনার এত পরিচিত একটা মেয়ে, সে এভাবে একটা হসপিটালের মধ্যে ধর্ষণ এবং খুন হয়ে গেল, সেটা হুম। আপনি কিভাবে দেখেন? আর কি পুলিশের না না, গাফিলতি? অবশ্যই দেখুন, এটা এটা আমার কাছে সত্যি খারাপ লাগে। মেয়েটা আমার মেয়ের বয়সী, অতএব তার হুম। চলে যাওয়াটা আমার কাছে সত্যি খারাপ। তারপর আত্মার শান্তি কামনা করি, কারণ আমার মেয়েও একই বয়সী পায়, আমার মেয়েও WBCS করছে, ওরা কি সিভিল বন্ধু সার্ভিস ছিল? করছে। ওরা কি দুজন বন্ধু ছিলেন? না 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 না, হুম, আমার মেয়ে WBCS করছে, আমার মেয়ে থেকে 2-3 বছরের বড় ছিল ও। হ্যাঁ এবং আমার অফিসেও বহুবার বাবা আর মেয়ে এসছে সার্টিফিকেটের জন্য, আমি করে দিয়েছি। হুম। এটা কারণ মানবিকতার খাতিরে আমাদের যাওয়া, আমাদের পাশে থাকা। এরপর থেকে তো এমন পরিস্থিতি আসবে যে ফোন করলে আর কেউ কারোর পাশে গিয়ে দাঁড়াবে না, তোর কে যেতে যাবে এই ঝামেলার মধ্যে, হুম, সবাই অ্যাভয়েড করতে থাকবে। এই কারণ হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, কারণ এখানে দেখুন একটা মৃত্যু এবং তাকে ছাপিয়ে এবং এবং মেয়েটা মারা যাওয়ার পরে গত 9 তারিখে মারা গেছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আমরা তো প্রতিদিন তার বাড়িতে গেছি, কথা হয়েছে মা বাবার সাথে, হুম, তার পরিবারের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন গেছেন সেদিনকেও আমি ছিলাম সাথে, সেদিনকেও কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নাকাটি, মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, বলেছেন। হুম, তারপরেই হঠাৎ করে তার পরের দিনই পাল্টি হয়ে যায়। হুম, আর সঞ্জীব মুখার্জি হচ্ছে তার পাশের বাড়ির, একটা উল্টো দিকের বাড়ি, মানে জানলা খুললে মেয়েটাকে দেখতে পায়। হুম, অতএব কোনোদিনই আমরা এইসবের ক্ষেত্রে না, আমাদের ডেকেছে আমরা ছুটেছি সঙ্গে সঙ্গে। হুম। দেখুন, এইসবের মধ্যে আমরা নেই, আমরা এইসবের মধ্যে যুক্ত করি না। তার আর মানে আমাদের নিজেদের খারাপ লাগছে, আজকে নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছে। তা এখনো আপনার কি মনে হয় যে অভয়া ঠিকভাবে জাস্টিস পেয়েছে, না জাস্টিস পাওয়া অনেক দেরি এটা আছে? আমি বলতে পারবো না সাহেব, এটা যারা বিচার করছে, মহামান্য আদালত দেখছে, ও তারা বলতে পারবে সাহেব। আমি তো ডিটেলসটা কিছু জানি না, আমাদের হচ্ছে সাথে যাওয়া আর ব্যাক করা, এইটুকু হচ্ছে আমাদের কাজ। হুম, আর তো এর থেকে বেশি কিছু আমার তো জানা নেই স্যার। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সোমনাথ বাবু, ঠিক অসংখ্য ঠিক ঠিক। ধন্যবাদ। ঠিক আছে। আপনারা শুনলেন সেই ইন্টারভিউ। সোমনাথ দে সবকিছুই নস্যাৎ করছেন। উনি বলছেন যে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ, যে তড়িঘড়ি দেহটা সৎকারের ব্যবস্থা করা হয়েছিল, সেই সৎকারের ব্যবস্থা যে করা হয়েছিল, ওনাদের বাবা মা বলেছিলেন যে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে, সেটা শোনা হয়নি। সেটা উনি অবশ্য পুলিশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং উনি জনপ্রতিনিধি হিসাবে ওনার দায়িত্ব পালন করেছেন। এবং সরাসরি অভয়ার বাবা মা যে আজকে ওনাদের নামে অভিযোগ করছেন, তার পেছনে রাজনীতির রং খুঁজছেন। এই প্রথমবার সোমনাথ দে সরাসরি মুখ খুললেন। আগামী দিন কলকাতা হাইকোর্ট ডে টু ডে মনিটরিং করবে সোমবার থেকে। এখনো পর্যন্ত সিবিআই এই মামলায় যিনি বিধায়ক আছেন নির্মল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন। আগামী দিনে দেখা সিবিআই তদন্ত কোন পথে যায়। কিন্তু পুলিশ এবং শাসক দলের যে রোল,
9ই আগস্ট ছিল সেটা বারবার করেই প্রশ্নের সামনে পড়ছে। আপনারা এই ইন্টারভিউ শুনে কার কিরকম লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।